মজা, কতদিন পরে ধ্রুবটা জামাইবাবু সেজে আজ প্রথম আমাদের বাড়িতে আসবে। তাই আমি জামাইবাবুকে জিজ্ঞাসা করব, জামাইবাবু আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন, তাহলে বলুন তো কোন প্রেমটা বেশি মিষ্টি, বিয়ের পরে না বিয়ের আগে? বিয়ের আগে গো চাপারানি, বিয়ের আগে। তাই তো আমি লুকিয়ে লুকিয়ে তোমার সঙ্গে একটু বিয়ের আগে একটু প্রেম। কি বললেন আপনি? বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাটাই আলাদা। সব সময় একটা ভয় ভয়, একটু আনন্দ আনন্দ, সব সময় মনে হয় ছোব কি ছোব না, খাবো কি খাবো না, এইরকম আনন্দটাই লাগে। আচ্ছা, প্রেম সম্বন্ধে তো আপনার অনেক অভিজ্ঞতা আছে দেখছি। তুমি ঠিকই ধরেছো চাপারানি, তুমি ঠিকই ধরেছো। আচ্ছা, জীবনে আপনি কতগুলো প্রেম করেছেন? দুঃখের কথা কি বলবো চাপারানি, মনের মানুষে আমি এ জীবনে পেলাম না। তাই তো আমি মেদিনীপুরের পার্কে গিয়ে দেখি জোড়ায় জোড়ায় যখন সবাই বসে আছে, তখন সেখানে আমি একা মনে দুঃখে গাই, কি গাও? এমন মানুষ কে আমার ভালোবাসলো না, হায় ভালোবাসলো না, এমন মানুষ পেলাম যে আমার প্রেম ভীষণ দুঃখ আপনার। এই দুঃখে ভাগ আমি তোমাকে দিতে এসেছি চাপারানি। তাই তো আমি নেওয়ার জন্য দুহাত বাড়িয়ে বসে আছি। তোমাকে তোমাকে আমি একখানা প্রেমের অভিনয় করে দেখাই। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তাহলে আমি শুরু করছি। দেবদাস পার্বতী, পার্বতী দেবদাস, দুজন দুজনের প্রেমে মগ্ন। দেবদাস ছাড়া পার্বতী বাঁচবে না, পার্বতী ছাড়া দেবদাস বাঁচবে না। এদিকে পার্বতীর বিয়ের সম্বন্ধ পাকা হয়ে গেছে, সেই দুঃখে পার্বতী দৌড়াতে দৌড়াতে নদীর ধারে এই কাশ্যপের ধারে এসে মনের দুঃখে পায়চারি করছে। কাশ্যপ? ওই ধরো না, এই কাশ্যপ কি বাঁচপ কি যাই হোক, যা হোক একটা কিছু হলো। এই তুমি তুমি এসো, এই কাশ্যপের ধারে তুমি একটু দাঁড়িয়ে পায়চারি করো। তুমি পার্বতী সেজে এখানে পায়চারি করো, আমি দেবদাস সেজে আমি তোমার কাছে আসছি। কোথায় কোথায় তুমি পার্বতী, কোথায় আমার প্রেম, কোথায় তুমি আনন্দিনী? তোমার বিহনে আমি পাগল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না পার্বতী। এটা কি ধরনের ডায়লগ হলো? এরকম তো কথা ছিল না। তুমি তো আরো আরো ভালো করে আমাকে জড়িয়ে ধরবে। বেরিয়ে যাও, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও বলছি। কিন্তু এই অভিনয়টা নিকুচি করেছেন, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যান, নইলে লোকটাকে আমি কিন্তু আপনাকে অপমান করব। আমরা হলাম যাত্রার দলে, আমাদের মানও নেই আর কোন সম্মানও নেই। কি বললেন? কিচ্ছু না কিচ্ছু না, তবে কুমার হরিপদ, অল ইন্ডিয়া ভোকাল হিরো কুমার হরিপদ একটা কথা তোমাকে বলে যাচ্ছে, তোমারে বাঁধিবে যে মালায় 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 বাঁধিবে যে,
সেই মালাটি গাঁথিছে কে? এই হরিপদ। জানোয়ার একটা! ও ভেবেছে ওর প্রেমে আমি একেবারে দিশেহারা হয়ে পড়বো, আর কখনই বাড়িতে এলে ওকে আমি এমন শিক্ষা দেব। একই বাবা, তুমি ফিরে এসেছো? দিদি জামাই বাবু ওরা পেছনে আসছে বুঝি? আমি দিদি জামাই বাবুকে ভেতরে আনতে চললাম। দিদি আর কখনো এই বাড়িতে তোর দিদির নামটা উচ্চারণ করবি না। কেন বাবা? মনে করবি তোর দিদি মারা গেছে। বাবা, বাবা কি হয়েছে বাবা? তোমার মুখখানা এমন গম্ভীর দেখাচ্ছে কেন? তুমি চুপ করে দেখো না বাবা, বলো বলো দিদির কি হয়েছে? ভালোবাসার শিকার হয়ে বকুল আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রে মা। তাই তো সে আজ তার নিজের ঘরেই বিনে মাইনের চাকরানি। না না, আমি বিশ্বাস করতে পারছি না। ধ্রুপদার মতো ছেলে কখনো এমন নিষ্ঠুর হতে পারে না। পারে। ভদ্রতার মুখোশ পরা ওই সব ধ্রুবর দল তোদের মতো সহজ সরল মেয়েদের নিয়ে ভালোবাসার নাটক করে তাদের ব্যভিচারের ক্ষুধা মেটায়, আর সব শেষে তোদের ভবিষ্যৎ দুপায়ে মারিয়ে ওরা কাপুরুষের মতো পালিয়ে বেড়ায়। বাবা, তাই আমি ঠিক করেছি তোর দিদির মতো তোকে আর আমি কারো মিথ্যে ভালোবাসার শিকার হতে দেব না। বাবা, তাই তো আমি সামনের মাসেই তোর বিয়ে দিতে চাই। না না বাবা না, ভালোবাসা সম্বন্ধে তোমার ভুল ধারণা বাবা। প্রকৃত ভালোবাসা মানুষকে জীবন গড়ার স্বপ্ন দেখায়, ভাঙার জন্য নয় বাবা। কি বললি? হাতের বিড়ম্বনায় দিদির ভালোবাসা হয়তো ব্যর্থ হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস আমার আর নক্ষত্রদের ভালোবাসা কখনো ব্যর্থ হতে পারে না। নক্ষত্র? হ্যাঁ বাবা, নক্ষত্র নামে একটি ছেলেকে আমি ভালোবাসি বাবা, এবং তাকেই আমি বিয়ে করব। না, তোদের এই ভালোবাসার টুনকবি আর আমি মানবো না। তোমাকে যে মানতেই হবে বাবা, কারণ ওই নক্ষত্রদাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কি বললি? আমার অবাধ্য হয়ে তুই? হ্যাঁ হবি তো। ছোটবেলায় তোদের মা মারা যাওয়ার পরে আমি যে তোদের কোলে পিঠে করে মানুষ করেছিলাম রে মা, সে কথা কি আজ তোদের মনে আছে? তা যদি মনে থাকতো তাহলে আমার এই সম্মানকে তোরা নিজেদের ভালোবাসার জন্য এমন করে ছিনিমিনি খেলতিস না আমার সম্মান। বাবা, বাবা তুমি আমায় ভুল বুঝছো বাবা। ভুল হোক আর ঠিক হোক, তুই আমার শেষ কথা শুনে রাখ চাপা। আমার কথার অবাধ্য হয়ে তোর ভালোবাসার মোহে ওই ছেলেকে যদি তুই বিয়ে করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মরা মরা। তুমি কি দিব্যি দিলে বাবা? তুমি কি দিব্যি দিলে? এর চেয়ে যে মৃত্যু আমার অনেক ভালোই ছিল। এখন আমি কি করব? আমি কেমন করে সহজ সরল নক্ষত্রদার বুকে বাজে আঘাত দিয়ে আমি তাকে বলবো, নক্ষত্রদা তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। না না, এ অসম্ভব। আমি ঠিকই করেছি। ভালোবাসার কাঙাল ওই নক্ষত্রকে আমি আমার জীবন থেকে হারাতে পারবো না, হারাতে পারবো না। এ কি চাপা, তোমার চোখে জল? তুমি কাঁদছো কেন? কেন তুমি এখানে এসেছো? যাও, চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি? হ্যাঁ তুমি তুমি অযাচিত ভাবে তুমি কেন বারবার আমার কাছে ছুটে আসো? আমি জানতে পারি কি? চাপা, তুমি এসব কি বলছো? তুমি নিশ্চয়ই অসুস্থ। না, আমি সম্পূর্ণ সুস্থ, আর সুস্থ মস্তিষ্কে বলছি আর কখনো কোনোদিন তুমি আমার কাছে আসবে না। যাও, তুমি চলে যাও। এতদিন আমি তোমার সঙ্গে যা করেছি সফল মিথ্যে। চাপা, না চাপা না, ভালোবাসা কখনো ভুল হয় না, প্রেম কখনো মিথ্যে হয় না। মনে রাখবে।
তুমি আমাকে যাই বলো না কেন, আমি জানি তোমার আমার প্রেম চির সত্য। না, তোমার মতো একটা বোকা ছেলেকে নিয়ে মজা করতে আমি মিথ্যে প্রেমের নাটক করেছিলাম। নাটক? হ্যাঁ, নাটক। আচ্ছা, তুমি কি বোকা নক্ষত্রদা? আমার মিথ্যে ভালোবাসাকে সত্যি ভেবে এতদিন তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ। বলো না চাপা, তুমি আর অমন করে বলো না। স্বপ্নে রাঙা আমার সুখের পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, কল্পনার বাগানে আছড়ে পড়বে হতাশার কালো বৈশাখী। ভালোবাসা নামক পবিত্র শব্দটা আমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে। তুমি চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, তুমি চলে কেন? কেন চাপা? কোন অপরাধে তুমি আমার বুকে বাজির আঘাত দিতে চাইছো? মনের অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ভালোবাসাকে তুমি এভাবে ফিরিয়ে দিও না। ভালোবাসা? আমাকে ভালোবাসার মতো কতটুকু যোগ্যতা আছে তোমার? চাপা, আমাকে সুখী করার মতো কি আছে তোমার? আমার বিশাল হৃদয় আছে। কত গয়না দিয়ে তুমি আমাকে সাজিয়ে রাখতে পারবে। অপুরন্ত ভালোবাসার গহনা দিয়ে আমি তোমার মন প্রাণ সাজিয়ে রাখবো। ওই ভালোবাসার কাঙাল ভিখারি। অর্থ সম্পদ না থাকলে কাউকে কোনোদিন ভালোবাসা যায় না, তাই তো তোমার মতো একটা ভিখারির ভালোবাসা গ্রহণ করতে আমার লজ্জা হয়। কি বললে? কি বললে? কি বললে চাপা? আমার বামুন হয়ে আর কখনো তুমি চাঁদ ধরতে এসো না। যাও, তুমি চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, তুমি চলে যাও। আজ আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। চলেই আমি যাচ্ছি চাপা, আমার অবাঞ্ছিত ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে আমি চিরদিনের মতো তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছি। আমার এই ভিখারি ভালোবাসা তোমার সুখের অন্তরালে কখনো দুঃখের প্রদীপ জ্বালাতে আসবে না। আমার ব্যর্থ প্রেম কখনো স্মৃতির বজ্র হয়ে তোমার বুকে আঘাত আনবে না। তোমার মনের আকাশ থেকে এই নক্ষত্র চিরতরে হারিয়ে যাবে, চিরতরে হারিয়ে যাবে। দুটি পথ দুটি দিকে গেছে দিকে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে দিকে। নক্ষত্রদা! তুমি ফিরে এসো নক্ষত্রদা, তুমি ফিরে এসো। সেদিন তোমার ওই পাষাণ দিলে আমি স্নায়ুর ধর্ণা ধরাতে পারবো, সেদিন আমার চেয়ে বেশি সুখী এ দুনিয়ায় আর কেউ হবে না চাপা। একই চুন্না বাবু, আপনি? আমি তোমার জন্য এক বহুত বড়িয়া খবর এনেছি চাপা। বড়িয়া খবর আমার জন্য? জি চাপা, আমার অফিসের বসকে বলে আমি তোমার চাকরির সব ব্যবস্থা পাক্কা করে এসেছি। আগামীকাল হবে তোমার ইন্টারভিউ আর পরশু হবে জয়েন। কে আবার চাপা, চুপ করে আছো কেন? তবে কি চাকরি করা তোমার না পছন্দ আছে? মন আমার সায় না দিল চাকরি আমি করবো চুন্না বাবু। সত্যি সত্যি তুমি চাকরি করবে চুন্না বাবু? যার জন্য আমার চাকরি করতে বাধা ছিল সে যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাহলে চাকরি করতে আমার বাধা কোথায়? লেকিন তোমার বাবা যদি আপত্তি করে? বাবার কথা রাখতে আমি যখন আমার সুখ স্বপ্ন আশা ভালোবাসা আমি সব বিসর্জন দিয়েছি, আমার কথা রাখতে বাবা নিশ্চয় সামান্য ত্যাগটুকু স্বীকার করবে। কাল আমি তৈরি হয়ে থাকবো, কখন কোথায় যেতে হবে আপনি আমার সঙ্গে করে নিয়ে যাবেন। চলুন রে। আমার বসের কামনার পোস্টে হবে চাপা রানের অ্যাপয়েন্টমেন্ট। চাপা সুন্দরীর যৌবনের তাজা খুশবু পান করে
আমার বস যদি খুশ হন তাহলে আমাকে নিখুঁজ করতে বস আমার হাতে তুলে দেবে গচ্ছা গচ্ছা রুপিয়া গচ্ছা গচ্ছা রুপিয়া। ওই রাস্কেল কঙ্করটা আমার সমস্ত প্ল্যানকে বানচাল করে দিয়ে মাথায় মাঝে মাঝে ইচ্ছা হয় ওর মন ময়নার মতো ওকেও আমি। মিস্টার লাহিড়ী, এই কাজ করলে আপনি মহা ভুল করবেন। একই অ্যাডভোকেট অর্ক গাঙ্গুলি, আপনি এসে গেছে? আসবো না, ল পাস করে 2 বছর আজ বাড়িতে বসেছিলাম বৌদির রিকোয়েস্টে। আপনি প্রথম আমার হাতে কেস তুলে দিয়েছেন। এক্স্যাক্টলি, কিন্তু কেসের মেরিটটা কেমন বুঝলেন আমাকে বলুন তো? কঙ্কনকে যদি আমি চিরদিনের জন্য দুনিয়া থেকে সরিয়ে দিই তাহলে কি পুরো সম্পত্তিটা আমার হয়ে যাবে না? না, বাট হোয়াই? আপনার বাবার এই উইলের জন্য। আপনার বাবা স্বেচ্ছায় সজ্ঞানে উইল করে গেছেন যে কঙ্কনের জীবদ্দশা আপনি শুধুমাত্র ভরণ পোষণ পাবেন। এবার কোনো কারণে যদি কঙ্কন বাবুর মৃত্যু হয় তাহলে তোমার বাবার সমস্ত সম্পত্তি সরকার চিরদিনের জন্য বয়জাপ্ত করবে। ফার্দার ওই কথা বললে আমি তোমাকে গুলি করে। আমার কি দোষ? উইলটা তো আমি করিনি, করেছেন আপনার বাবা। এই উইলে স্পষ্ট ভাষায় লিখে গেছেন যে আপনার চরিত্রহীনতা এবং অসৎ আচরণের জন্য আপনাকে বঞ্চিত করে বইমাত্র ভাই কঙ্কনকেই তিনি। নো নো নো, নেভার নেভার। এই অন্যায় অবিচার আমি কিছুতেই বরদাস্ত করব না। কঙ্কনকে আমি করবেন স্যার? না 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 না, কিছুই না। বরং এই গুড অ্যাডভাইস দেওয়ার জন্য আপনাকে আমি ফ্রিজ হিসাবে 10,000 টাকা দিচ্ছি, এটা কাছে রাখুন। সে কি এই সামান্য কাজের জন্য 10,000 টাকা? এটা সামান্য কাজ নয় অর্ক বাবু। তবে হ্যাঁ, যদি পারেন বাড়ি ফিরে যাওয়ার পথে আপনার বৌদির জন্য একটা মডার্ন ড্রেস কিনে নিয়ে যাবেন। নিশ্চয়ই কিনে নিয়ে যাবো স্যার। বৌদির জন্য আজ আমি প্রতিষ্ঠা পেয়েছি। গত 2 বছর ধরে বৌদির লাঞ্ছনা গঞ্জনা আর বাবার উপদেশ শুনে শুনে প্রাণ আমার অষ্টাগত হয়ে গেছে। এবার আমি তাদের সামনে মাথা উঁচু করে চিৎকার করে বলবো, আর আমি বেকার নই, আর আমি উপার্জনহীন নই। আমার মা বাবা যা করতে পারেনি সেই অসাধ্য সাধন করেছে আমার বৌদি, শহর থেকে আনা আমার দাদার বউ বিউটি। বোমা ছুড়ে দিল, অ্যাটম বোম। এরপরই অর্ঘের পোশাক পরে বিউটি আগুন জ্বালিয়ে দেবে। আর ঠিক সেই সময় আমি হাজির হব ওই গাঙ্গুলি বাড়িতে। না না, আমি যাবো না। আমি ওখানে গেলে ওই দানবটা আবার আমাকে চাবুক মারবে। হ্যালো, কেন তোমরা আমাকে এখানে আনলে? আর তো আমি খিদের জ্বালায় কাঁদি না, আর তো আমি জল জল বলে চিৎকার করে তোমাদের শান্তি ভঙ্গ করি না। আমি তো মরা মানুষের মতো এই অন্ধকার ঘরের মাটির বিছানায় শুয়ে শুধু নীরবে কাঁদি। ছি ছি রমজান, এ তুই কি করেছিস? কঙ্কনকে তুই এভাবে চাবুক মেরেছিস? কি করবো বস, ও যে কিছুতেই এখানে আসতে রাজি হচ্ছিল না, তাই বাধ্য হয়ে ওকে আমি চাবুক মারতে মারতে তুই এখানে নিয়ে এসেছি। তুই কি জানিস না কঙ্কন আমার আপন ভাই? এ আপনি কি বলছেন বস? আজ ওটা দণ্ড সুরে কথা বলছেন কেন? আমার জীবনে তুমি আর কত রসিকতা করবে দাদা? আমি তো তোমাকে বহুবার বলেছি আমার এই জীবনের কোনো মায়া মমতা মোহ কিছু নেই। আমার এই প্রাণটা নিয়ে তুমি আমাকে মুক্তি দাও দাদা, তুমি আমাকে মুক্তি দাও। না রে কঙ্কন না, তুই এমন করে কথা বলিস না। তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বল?
যদিও একটা বোন ছিল, তাকেও আমি নিজের হাতেই। দাদা, এই জীবনের উপর আমার ভীষণ ঘেন্না ধরে গেছে রে ভাই। দাদা, তাই তুমি ঈশ্বরকে ডেকে বলি, হে ঈশ্বর, আমি মহাপাপ করেছি, আমায় তুমি ক্ষমা করো না দয়াময়, আমায় তুমি ক্ষমা করো না। ঈশ্বরের বিচারে তুমি নিশ্চয়ই ক্ষমা পাবে দাদা। আমিও তো তাই চাই রে, আমিও তো তাই চাই রে কঙ্কন, তোর হাতে শাস্তি হবে আমার একমাত্র উপযুক্ত সাজা। দাদা, ঠিক আমি যেমন করে এই দুহাত দিয়ে ময়নার গলা চেপে ধরে তাকে খুন করেছি, ঠিক সেইভাবে তোর হাত দুখানা দিয়ে আমার গলাটাকে চেপে ধরে আমাকে শেষ করে দে ভাই, আমাকে শেষ করে দে। এ আপনি কি করছেন বস? সরে যা রমজান, সরে যা, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে। অনুশোচন আর অশ্রুতে তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে দাদা। তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এতে এতে আমার সমস্ত দুঃখ ম্লান হয়ে গেছে দাদা। দেখছিস রমজান, দেখছিস যার হৃদয়টা এত বড় মহৎ, তাকে কিনা আমি। বস, তুই যা রমজান, বাবুর্চিকে বলবি আজ থেকে কঙ্কনের আর আমার খাবার টেবিলটা যেন একই ঘরে সাজানো থাকে। ঠিক আছে বস। হ্যাঁ, আর শোন, এখনই গিয়ে তুই ওই গৌর জানার টেলার দোকানে 4 জোড়া দামি প্যান্টের শার্টের অর্ডার দিয়ে আসবি। আমি এক্ষুনি যাচ্ছি বস। আরেকটা কথা, আজ থেকে কঙ্কন আমার পাশের রুমটাতেই থাকবে। ইয়েস বস, আমি এক্ষুনি সব ব্যবস্থাই করছি। তোমার এই মনের পরিবর্তন আমাকে অবাক করে দিয়েছে দাদা, কিন্তু তবু আমার ভয় হয়। এত সুখ আমার কপালে সইবে তো? আরে আমি যখন রয়েছি তখন তোর আর কোনো চিন্তা নেই, আজ থেকে সব দায়িত্ব আমার। ও তবে হ্যাঁ, একটা কথা তোকে আমি বলতে ভুলে গেছি। কি কথা দাদা? আমি স্থির করেছি আমি তোর নামে একটা ওষুধের কারখানা বানাবো। ওষুধের কারখানা? হ্যাঁ রে, আমার নামে? হ্যাঁ, আজকাল ভেজাল ওষুধে ছেয়ে গেছে গোটা মার্কেট, আর সেই ভেজাল ওষুধ খেয়ে প্রাণ হারাচ্ছে দেশের জনগণ। তাই আমি স্থির করেছি আসল ওষুধ তৈরি কারখানা তৈরি করে এই দেশের মানুষকে আমি রক্ষা করব। এ তো খুব ভালো কথা দাদা, কিন্তু ওষুধের কারখানাটা আমার নামে কেন দাদা? ওটা তো তুমি তোমার নামে করতে পারতে। না, মানে এত বড় একটা কারখানা বানানোর মতো আমি টাকা কোথায় পাবো বল? তাই ভাবছি তোর নামের সম্পত্তিটা বিক্রি করে দাদা সব ব্যবস্থাই পাকা করেই এসেছি। এই দলিলটাতে একটা ছোট্ট করে সই করে দে, তারপর যা করার আমি করে নেব। এইখানটাতে একটা ছোট্ট করে সই করে দে তো ভাই। আমার সম্পত্তি আমি কখনোই বিক্রি করব না। তুই কেন বুঝতে চাইছিস না? 1 বছরের মধ্যে তো সমস্ত সম্পত্তি আমি দ্বিগুণ করে দেব। লোভ মানুষকে অসৎ পথে নিয়ে যায় দাদা, তাই আমার যেটুকু আছে আমি সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। তার মানে তুই আমাকে অবিশ্বাস করছিস, তাই তো? দাদা ভাই, তুমি ভুল বুঝো না দাদা, আমার পক্ষে এই সম্পত্তি বিক্রি করা কখনোই সম্ভব নয়। দাঁড়া কঙ্কন, আমি যখন স্থির করেছি তোর সম্পত্তি বিক্রি হবে দাদা, প্রয়োজনে জোর করেই। ও, এই জন্যই বুঝি তুমি ভালো মানুষ সেজে নকল কান্না কাঁদছিলে, তাই না দাদা? আমি জানতে চাই তুই এই দলিলে সই করবি কিনা? না না দাদা, না। বহুবার তুমি আমাকে মৃত্যুর ভয় দেখে আমার সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছো, কিন্তু আমি তোমাকে আগেও বলেছি, আজও বলছি, আমি জীবিত থাকতে আমার সম্পত্তির একটা কানা করেও তুমি স্পর্শ করতে পারবে না। তাহলে তুই মরার জন্য প্রস্তুত থাকিস, আমি আর কি করব বল? মৃত্যুই তোকে ডেকে নিয়ে এসেছে। রমজান, ইনজেকশন! ওই বিষাক্ত ইনজেকশন তুমি আবার আর দিও না। ওই বিষাক্ত ইনজেকশনের যন্ত্রণা আমি আর সইতে পারি না। তুমি আমায় রক্ষা করো। রমজান, ইনজেকশন! ওকে বস।
অসংখ্য বিষধর সাপ আমার সারা শরীর সবল মারছে। ঝাঁকে ঝাঁকে কাকড়া বিচার দল আমার শরীর হারা শরীরটা ছিঁড়ে খাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। বাঁচাও! বাঁচাও! এই পাগলা, আয়, চল আয়, চল। আর আমি ভাবতে পারছি না কেমন করে এই রাস্কেলটার কাছ থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেওয়া যায়। তবে কি ওই পাগলাটার কাছে আমাকে হেরে যেতে হবে? নো, আই কান্ট ফেল এভরি টাইম। ওই রাস্কেলটাকে আমি নমস্তে বস। কে? ও চুন্না। यस बॉस। साथ सौदा আছে আপনার দিলমহলের দিল প্যারি চাপা। চাপা? চুনা বাবু আপনি? ওয়েল ডান মাই বয়। বাহ, ওয়ান্ডারফুল চয়েস তোমার। তা তোমারই নাম তাহলে চাপা? আগে হ্যাঁ স্যার। ভেরি সুইট। কি মিষ্টি নাম তোমার। আর তার চেয়েও বেশি মিষ্টি তোমার এই নরম ঠোঁট দুটো। তুমি চাকরি করতে এসেছো তাই না? আগে হ্যাঁ ইয়ে মানে স্যার। দেব আমার কাননা দাও ড্রয়িং রুম হবে তোমার পার্মানেন্ট সার্ভিস। আর যৌবনের মধু ঢেলে আমার মনের ক্ষুধা মেটানোই হবে তোমার আসল ডিউটি। তুমি আমায় কোথায় আনলে চুনা বাবু? চাকরি লোভ দেখে তুমি আমাকে? मत रोना दिल प्यारे, दे बहुत माल मसला तोबा। এই মাল মশলা দিয়ে আমার মনকে খুশ করো। দেখবে রুপিয়া भी मिलবে। এটাকে भी এনজয় করতে পারবে। আমি পাত্র মাস্টারের মেয়ে, ইজ্জত বিক্রি করে টাকা রোজগার করা প্রবৃত্তি আমার মনের মধ্যে নেই। তুমি যে এত নীচ তা আমার জানা ছিল না। আমি এখন বাড়ি চললাম। কোথায় যাবে চাপারানী? চাকরি করতে এসে ইন্টারভিউ না দিয়েই চলে যাবে? আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। তুমি ইঁদুর ধরা গ্যারাকল দেখেছো চাপারানী? যে গ্যারাকলের ভেতর একবার ইঁদুর প্রবেশ করলে আর কিছুতেই বেরিয়ে আসতে পারে না। আর মানে আপনি? এটা হলো আমার সেই লালসার গ্যারাকল। আর তুমি হলো সেই গ্যারাকলে পড়ে আটকে থাকা একটা ছোট্ট ইঁদুর। যতই লাফালাফি আর ঝাপাঝাপি করো না কেন, কিছুতেই তোমার আর নিস্তার নেই। তাহলে ইন্টারভিউটা খতম করে দিন বস। অফকোর্স, আমি প্রথমেই দেখে বুঝে নিয়েছিলাম ওই ইন্টারভিউতে এক চান্সেই পাস করবে। যাচ্ছে কথা। তাই না, তোমার কাজের বকশিশ 1000 টাকা। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। যাও, বাইরে ভালো করে বলো দেখো কেউ আমাকে ডিস্টার্ব করে। ओके बॉस, चलिए जाओ प्यारी। যেতে চুনা বাবু, আমাকে একা পেলে তুমি চলে যাও। এত লাফালাফি করলে এখনই কি হাঁপিয়ে উঠবে? আর তুমি ইন্টারভিউ দেবে কেমন করে? কাছে এসো বলছি। না। কাছে এসো। আমার কাছে একদম এগিয়ে আসবে না বলে দিচ্ছি, তাহলে আমি কিন্তু চিৎকার করব। আমি এখন কি করি? চিৎকার করে কিছু লাভ হবে না। চিৎকারে তোমার পরিবেশই শুধু দূষিত হবে, আমার কিচ্ছু হবে না। কে আছো? আমাকে বাঁচাও। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। সুন্দরী কেউ নেই তোমাকে বাঁচানোর জন্য। এখানে এই বিলাস পক্ষে কেউ আসবে না। একদম কাছে আসবে না। আমি কিন্তু একদম তা বলে কি হয়? অর্কের হাত দিয়ে আমার মডার্ন ড্রেসটা পাঠিয়েছি, তা তোমার বডিতে কেমন সেট হয়েছে সেটা আমাকে নিজের চোখে দেখে নিতে হবে না? তুমি আরো কত কাছে আসতে পারবে কৌশি? তুমি যতটা কাছে চাইবে। ও
কৌশিক, আমার কৌশিক। এত কাছ থেকে আমি তোমায় কখনো দেখিনি। কি দারুণ লাগছে তোমায় বৌদি। এই ইডিয়েট, আমার বৌদি কেন? তবে কি বলবো ডার্লিং, অসভ্য কোথাকার। তোমার মুখে এই অসভ্য শব্দটা কিন্তু শুনতে আমার খুব ভালো লাগে। কারণ 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 এই অসভ্য শব্দটা দিয়েই তো মেয়েরা ছেলেদেরকে অসভ্যতামি করার পারমিশনটা দিয়ে দেয়। তুমি না ভীষণ ভীষণ দুষ্টু। আর তুমি না ভীষণ ভীষণ মিষ্টি। ও কৌশিক, তুমি ছাড়বে তো? ছাড়ো না, কেউ দেখে ফেলবে। আমার ভীষণ লজ্জা করছে। ওগো লজ্জাপতি নারী, তোমার লজ্জার পাপড়ি দিয়ে ঢাকার মুখ ঘুমন্ত মনটাকে একটু একটু করে জাগিয়ে তোলো। আর আমি তোমার প্রেমের মধুকর হয়ে তোমার মনের গভীরে বাঁধি ভালোবাসার বাসা। আর আমি পারছি না কৌশিক, আর আমি পারছি না। আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই কৌশিক। আমি তোমার প্রেমের জোয়ারে। আমাকে তুমি ভাসিয়ে নিয়ে চলো কৌশিক, আমাকে তুমি ভাসিয়ে নিয়ে চলো। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে মনটা হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে মনটা হয়ে যায়। আসল কারণটা বুঝিয়ে বলো। বোঝাবার আর কিছুই নেই রাঙা বাবু, আমার যা বোঝবার আমি তা বুঝে নিয়েছি। দাদা দাদা, কি হচ্ছে অর্ঘ? তুই এমন করে ডাকছিস কেন? কিচ্ছু না ধ্রুব বাবু, আসলে আপনার এই উকিল ভাইদের রজ্জুকে সর্প ভ্রম করেছে। একই আপনি এখানে? আমি বেউটের মাসতুতো দাদা। আরে মাসতুতো কেন বলছো কৌশিক? আমার তো নিজের কোনো দাদা নেই। ইনফ্যাক্ট তুমি আমার নিজের দাদার চেয়ে বেশি আপন। নিজের দাদা থেকেও আপন বলে তাহলে ওর নাম ধরে ডাকছো কেন বিউটি? ওটাই তো আধুনিক সমাজের কালচার দাদা। হ্যাঁ, আধুনিক সমাজ, যে সমাজে ছোট বোন তার বড় দাদাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে সমাজের কথা শুনতে আমার লজ্জা হয়। আপনার এই রক্ষণশীলতা দেখে আমারও কিন্তু ভীষণ লজ্জা করছে। বিউটি বড় ভুল করেছে। মহানগরী কলকাতা ডজন ডজন মালিবেনিয়ানেরা যে বিউটির ভালোবাসা পাওয়ার জন্য পিছনে পিছনে পাগলের মতো ছুটে বেড়াতো, সেই বিউটি সকলের ভালোবাসাকে উপেক্ষা করে তোমার মতো একজন অজপাড়া গায়ের শিয়াল রাজার ঘর করতে এসেছে। এর এক্সপ্লেনেশন বিউটিও দিতে পারবে না। কেমন করে পারবো দাদা? এবারে প্রত্যেকে চায় আমি শাখা সিঁদুর আলতা পরে আদিকালের বদ্যি বুড়ি সেজে আজীবন আমি ঘরের করে বসে থাকি। No, that's impossible. আর এই জন্যই তো অর্ঘের হাত দিয়ে এই মডার্ন কস্টিউমটা তোর জন্য পাঠিয়ে দিয়েছে। অর্ঘ, তোমার ফিস হিসাবে এই নাও আরো 50,000 টাকা। আরো 50,000 টাকা?
শুধু 50,000 টাকাই নয়, কলকাতাতে তোমার চেম্বার করবার জন্য ওই কলকাতার হাইকোর্ট পাড়াতে তোমার জন্য একটা বাসা পর্যন্ত ভাড়া নিয়েছি। অর্ঘ্যকে এভাবে টাকার লোভ দেখিয়ে আপনি কিন্তু কাজটা মোটেই ঠিক করলেন না। কে ঠিক কে ভুল তার বিচারক আপনি নন অর্ঘ্যবাবু। টাইম ইজ দ্য বেস্ট জাজ। সময় আসল বিচারক। সময় আসুক, তখন বুঝবেন কে সঠিক, আপনি না এই আমি। চলি, গুড বাই। না না, এই ব্যভিচার, এই অত্যাচার আমি কিছুতেই সইব না। হিন্দু শাস্ত্র মতে আমি যখন বিউটিকে বিয়ে করেছি, তখন বিউটি হবে আমার ভাইদের মায়ের মতো। আমি তো দিনরাত ওই একই কথা বলি দাদা। কি বলিস বল অর্ঘ্য, তুই কি বলিস? বৌদি, তুমি আমার মায়ের মতো। তোমার দু চোখে খুঁজে পাই মাতৃস্নেহের ছায়া, মুখে যেন ফুটে আছে মমতাময়ী মধুর হাসি। আমি মাতৃস্নেহের কাঙ্গাল বৌদি। আমাকে আমাকে তোমার চরণে ঠাই দাও। দিলাম ভাই দিলাম, কারণ বৌদি তো মায়েরই মতো। এই নাটক তোমরা বন্ধ করো। বাস্তব থেকেই তো নাটকের সৃষ্টি। সত্যি দাদা, আমার এই বৌদির গুণের কোনো তুলনা হয় না। এই মাতৃসমা বৌদি, এই অপার স্নেহের মমতার দান আমি জীবনেও কখনো ভুলবো না দাদা, জীবনেও কখনো ভুলবো না। পাগল ছেলের কাণ্ডটা দেখেছো? হ্যাঁ দেখলাম, শুধু দেখলামও নয়, শুনলামও বটে। এবার তাহলে তোমায় কিছু বলি। কি বলবে? তোমার এই মোহময়ী রূপের মাঝে অর্ঘ্য কি করে মায়ের রূপ দেখতে পেলো জানতে পারি কি? আজকাল তাহলে কি মায়েদের রূপ পাল্টে গেল নাকি? এই শোনো না, শোনো, অর্ঘ্য আমার জন্য এই ড্রেসটা নিয়ে এসে আমাকে আবদার করে বললো, বৌদি তোমাকে এটা পরতে হবে। এই দেখো না, দেখো দেখো না, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। দারুণ দারুণ, ঠিক যেন দাঁড় কাদের ময়ূর সাজার মতো। কি বলে? হ্যাঁ। তুমি একটা অন্ধ। এই জানো, অর্ঘ্য বলেছিল প্যারাডাইস হলে দারুণ একটা অ্যাডাল্ট ইংলিশ পিকচার এসেছে। চলো না, চলো, এই ইভিনিং শোতে তুমি আমি পাশাপাশি বসে দারুণ রোমান্স ফিল করবো। হ্যাঁ, তারপর খোলা আকাশে কোনো গাড়ি নেই বা কোনো পার্কে বসে খোলা আকাশের নিচে পাশাপাশি বসে তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ দেখবো। তারপর আকাশে যখন একটু একটু করে রূপালী চাঁদের জোছনা বইবে, তখন তোমার মনে থেকে সমস্ত লজ্জা অস্ত যাবে। আর তখন আধারের বুকে বইবে রূপালী চাঁদের জোয়ার। আর তখন তোমার জীবনে বইবে বিকৃত কামনার জোয়ার। আর সেই জোয়ারের মাঝি তোমায় নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমি গাইব, दोनों जवानी के मत्ते में तेरा कचना मैं ना कसूर। तूने सिग्नल देखा ना मैंने सिग्नल देखा, एक्सीडेंट हो गया, दोनों जवानी के मत्ते में तेरा कचना मैं ना कसूर। तूने सिग्नल देखा ना मैंने सिग्नल देखा, एक्सीडेंट हो गया रबा रबा, एक्सीडेंट हो गया रबा रबा, एक्सीडेंट हो गया रबा रबा। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভুলে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ওই ছোট লোকের মেয়েটা দেখতে পাচ্ছিস না? এখন আমি আমার স্বামীর সঙ্গে প্রেম করছি, এখানে এনেছে নাকামুখো করে গান গাইতে তো লজ্জা করছে না? আমার ভুলে গেছে বোঠান, আমার বড় ভুল হয়ে গেছে। তোমাকে তোমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে আমার যে স্বামীর কথা মনে হয়ে গেল, তাই তো আমার মনের অজান্তে আমার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে আমার স্বামীর সবচেয়ে সেই ভালো লাগা গান গানে। আর কখনো ভুল হবে না বোঠান, কখনো ভুল হবে না, কখনো না। আমাকে আমার স্বামীর সঙ্গে প্রেম করা দেখে ওর স্বামীর কথা মনে পড়ে গেল। ওর স্বামী যেন আমার স্বামীর মতো দেখতে। ও মাঝো
বৌমা আমার এই সন্ধ্যাবেলার ওষুধটা একই বৌমা এ কেমন সাজ করেছো তুমি বাড়ির বৌমা হয়ে? কেন বাড়ির বউ বলে যে সবসময় শাড়ি পরে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আছে আছে বৌমা, আর সে মানে বোঝার মতো বয়স এখনো তোমার হয়নি। থামান! আপনার কাছ থেকে আমি ওল্ড কালচারের শিক্ষা ভিক্ষা দিতে চাই না। আমার সঙ্গে টাইম হয়ে আছে। ধ্রুব চলো। কি এই সন্ধ্যাবেলায় তুমি সিনেমা দেখতে যাবে? কেন বাড়ির বউ বলে কি সিনেমা দেখাটাও অন্যায় নাকি? না অন্যায় নয় বাবা, তো তোমার মতো মডার্ন কালচারের সিলেবাস সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। তাই তাই তোমাদের সিলেবাস অনুযায়ী এই যুগের আধুনিক বউদের, বিশেষ করে আমার মতো ওই শহর থেকে আনা অত্যাধুনিক বউদের কয়েকটা ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যা কি? এই যুগের আদর্শ কুলবধূ তাদেরই বলে যারা স্বামীকে ডিঙে অপর পুরুষের সঙ্গে সময় কাটায়। আধুনিকা কুলবধূ তাদেরই বলে যারা অসভ্যতার সঙ্গে পাল্লা দিতে গিয়ে কুমারী সাজার ব্যক্তিত্ব বাসনায় দেহের জৌলুস বাড়াতে চায়। আর সংসার স্বামী ত্যাগ করে যারা ইয়াং বয়দের সঙ্গে যায় ওই সিনেমা দেখতে অশ্লীল অসভ্য ইংলিশ ব্লুপ্রিন্ট। শোনো না শোনো, তোমার লেকচার শুনে না হাততালি দেওয়ার সময় আমার নেই। তোমার ইচ্ছে তুমি আমার সঙ্গে আসতে পারো, আর নয়তো আমি অর্ঘ্যকে নিয়ে চললাম। বাই বাই। কিরে কোন প্রতিবাদ না করে তুই হাসছিস যে? প্রতিবাদের ভাষাটি আজ আমার হারিয়ে গেছে বাবা। ধ্রুব তাই তো ফুলের মালা ভেবে যাকে আপনারা আমার গলায় পরিয়ে দিয়েছিলেন কাটার মালা হয়ে আজ আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তাই তো তাকে ধরেও রাখতে পারছি না আর ছুঁড়েও ফেলতে পারছি না। ওরে ধ্রুব, আমি এর জন্য আমি দায়ী রে বাবা। আমি তোর জীবনটাকে শেষ করে ফেলেছি বাবা। তাই 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 তুই আমাকে অভিশাপ দে, তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে। ও কথা বলবেন না বাবা, ও কথা বলবেন না। আমার ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে, না জানি ভবিষ্যতে আরো কত কিছু ঘটনা ঘটবে। ওরে সেই ঘটনা ঘটার আগে যেন ঈশ্বর আমাকে মৃত্যু দেন। বলো না বাবা, ও কথা আর বলো না। জানিস ধ্রুব, আমি যে বড় স্বপ্ন দেখতাম রে বাবা। তোর বিয়ে দিয়ে এ বাড়িতে আমি লক্ষ্মী প্রতিমা বৌমা আনবো বাবা। সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার সংসার হাসি আনন্দে ভরে উঠবে। রোজ সন্ধ্যায় মা আমার তুলসী তলায় জ্বালাবে মঙ্গল দ্বীপ বাবা। আর মধুর শঙ্করধ্বনিতে সারা বাড়ি ভরে উঠবে। মা আমার ঠাকুর ঘরে বসে সুর তুলে পড়বে লক্ষ্মীর পাঁচালী। এসো এসো লক্ষ্মী মাতা, এসো এই সংসারে যোগ্য প্রচার দিয়া পুজিব তোমারে। মঙ্গল ঘট সাজাইব আমরা শাখা দিয়া, আলপনায় কি দেব তোমার লাগিয়া। কেমন মধুর সুরে কেমন মধুর সুরে লক্ষ্মীর পাঁচালী পড়ছে। বকুল দিদি গো কর্তা বাবু, বকুল দিদি লক্ষ্মীর পাঁচালি পড়ছে। বকুল রোজ সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে, তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলে সংসারে মঙ্গল কামনার জন্য ঠাকুর ঘরে বসেই রোজ সন্ধ্যায় লক্ষ্মীর পাঁচালি পড়ে। রামুদা, সংসারের মঙ্গল কামনায় আমার বৌমার যা করা উচিত ছিল, আর কাজের মেয়ে ও বকুল কিনা সেই কাজ করছে। বাবা। হ্যাঁ গো কর্তা বাবু, বকুল দিদি যখন মাথায় ঘোমটা দিয়ে ঠাকুর ঘরে বসে লক্ষ্মী পুজো করে, তখন তোকে আমার বৌদিমণি বলে ডাকতে বড় ইচ্ছে করে গো। রামুদা,
আমায় ক্ষমা করো বড় দাদু, আমি চাকর মানুষ, কি বলতে কি বলে ফেলেছি। তবে আমার মনে হয় কর্তা বাবু, বকুল দিদি কোনো সাধারণ মেয়ে নয়, মনে হয় নিশ্চয় কোনো বড় বাড়ির বউ। এমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে ছেড়ে ওর নিষ্ঠুর স্বামীটা। রামুদা, তুমি চুপ করো, চুপ করো রামুদা। কেন চুপ করবে? বকুলকে আমি আজই জিজ্ঞাসা করব, কোথায় ওর শ্বশুর বাড়ি, কেনই বা ওর স্বামী। বাবা বাবা বাবা, আজ লক্ষ্মী পুজো, তাই তো সারাদিন উপোস থেকে আমি পুজো করেছি বাবা। হ্যাঁ, এই দিন পুজোর প্রসাদ দিন বাবা। তুমি লক্ষ্মী পুজো করেছো মা? কেন বাবা, কেন? চাকরানি বলে কি আমাকে পুজো করতে নেই বাবা? মা, তুমি নিজেকে চাকরানি ভাবছো কেন? তুমি তো আমার সংসারেরই একজন। প্রসাদ দিন বাবা। দাও মা, দাও। তুমি ধ্রুবকে প্রসাদ দিলে না? না মানে এই যে দিচ্ছি বাবা। বকুল, আমাকে মা লক্ষ্মীর প্রসাদ দাও। বকুল, এই নিন মা, এই নিন প্রসাদ নিন। বৌমা লক্ষ্মীর মতো এই সংসারে এসে যে অমঙ্গল কামনা করে চলেছে, তুমি লক্ষ্মীর আরাধনা করে তার কিছুটা অন্তত মঙ্গল কামনা করো। মা, আপনিও প্রসাদ নিন। আচ্ছা বকুল, তোমার গুণের তো কোনো তুলনা হয় না, তবু তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে কেন? আমি না না, এইসব আমি বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। তোমার স্বামী একটা চরিত্রহীন লম্পট। তা না হলে এমন লক্ষ্মী প্রতিমার বউকে ছেড়ে গিয়েছে পালিয়ে যেতে পারে? বাবা বাবা, তোমার শ্বশুর শাশুড়ি মানুষ নয় বৌমা, তারা দানব। নইলে নইলে এমন লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে ফেলে। বাবা বাবা, কর্তা বাবু তো ঠিক কথাই বলেছেন। শুধু কর্তা বাবু কেন, আমিও যদি কোথাও কখনো বকুলদির স্বামীকে খুঁজে পাই, তার গলায় গামছা দিয়ে টেনে এনে বকুলদির পায়ে ধরে ক্ষমা চাইবো। চুপ করো রামুদা, দয়া করে তোমরা চুপ করো। আমার সামনে কি তোমরা অসম্মান করে কথা বলো না? স্বামী যে আমার কাছে দেবতা। দানব নালে এমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে ছেড়ে যার নিষ্ঠুর স্বামীটা চলে যায়, সে স্বামী থাকার ইচ্ছে না থাকাই ভালো, না থাকাই ভালো। রামুদা, রামুদা, তুমি এবার যাও বকুল, লক্ষ্মী পূজা করে এখনো তুমি কিছুই খাওনি। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। বাবা আপনি আসুন, আমি এখনই আপনার জন্য দুধ গরম করে দেব। আসুন বাবা, চলে আসুন। সামান্য কাজের মেয়ে হয়ে কেন তুমি এত কষ্ট করবে বাছা? বাবা বাবা, তাই তো আমার মাঝে মাঝে বলতে বড্ড ইচ্ছে করে। কি বাবা? তুমি যদি আমার বউ মামা হতে, তাহলে আমার আয়ু বোধহয় আরো 10 বছর বেড়ে যেত। ওরে বকুল, আরো 10টা বছর। মানুষটার মনে বড় ক্ষোভ বকুল, শুধু তোমার দিকে তাকিয়ে মানুষটা সব ব্যথা ভুলে আছে। তাই আমি তোমাকে অনুরোধ করছি বকুল, তুমি যেন কখনো কোনোদিন ওই মানুষটাকে ফেলে চলে যেও না মা। আরে বাড়ি ছেড়ে চলে যেও না, কখনো যেও না। আমি কোথাও যাব না, আর আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব মা। দাও বকুল। কিছু বলবে? হ্যাঁ, পতিব্রতা সতী সাধ্বী স্ত্রী তুমি, তাই তো তোমার ফামন্য পাষণ্ড স্বামীর সামান্য আঘাত তুমি সইতে পারো না, কিন্তু তার বুক ফাটা হাহাকার তুমি কেমন করে সইছো বকুল? না আমি যাই। চমৎকার চমৎকার তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করিয়ে দিয়ে নির্মম নিশ্চয় ভাবে তুমি বলতে পারছো স্বামী আমার কাছে দেবতা। বাবু, দেবতা যদি
তাহলে কেন কেন তুমি সবার সামনে আমাকে আসামে দাঁড় করে রেখেছো? না দানব নয় গো, দানব নয়। আমার হৃদয় মন্দিরে আজীবন আমি তোমাকে দেবতা সাজিয়ে রাখবো। কি লাভ বকুল? পুজো যদি নাই দেবে তাহলে হৃদয়ের আধার কক্ষে আমাকে জড়িয়ে রেখে কি লাভ? আমি যে নিরুপায়। সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতেও সে নিরুপায়। কিন্তু কিন্তু কোনোদিন যদি অকাল মৃত্যু আমাকে টেনে নিয়ে যায়, সেই দিন আমার যে হাতে শাখা সিঁড়িতে সিঁড়ি নিয়ে সমাজে যে বলতে পারবে তো আমার স্বামী জীবিত। ওগো তুমি চুপ করো। আমার জীবন থেকে আমি তোমাকে কখনো হারাতে দেব না গো। আজ আমি স্বীকার করছি, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, আর আমি তোমার সমস্ত সুখ দুঃখের আমরণ সঙ্গী, প্রিয়তম স্ত্রী। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই এবার কিছু চাওয়া। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই এবার কিছু চাওয়া। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে। সুন্দরী, তোমাকে তোমার এই যৌবন জ্বালা থেকে আমি দেবো তোমাকে চিরমুক্তি। এই শয়তান, বল শয়তান, কেন তুই তোর গুন্ডা লাগিয়ে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিস? আমার প্রেমিকার কথা রাখবো বলে। কে তোমার প্রেমিকা? তার নামটা তো ভুলে গেছি। তোমাকে দেখার পর মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড তোর রসাতলে যায় যা, কিন্তু তোমাকেই আমার কেউ আসবে না সুন্দরী, কেউ আসবে না। এই কৌশিক লাহিড়ীর বিলাস কক্ষে কেউ আসবে না। লম্বন কৌশিক লাহিড়ী এই দেশের অধিকাংশ পুরুষেরা নীরব থাকলেও এই নিজের প্রাণ তুচ্ছ করে এই কঙ্কন ঠিক এগিয়ে আসবে। একই কঙ্কন তুই? হ্যাঁ আমি মরিনি। তোমার বিষাক্ত ইনজেকশন আমাকে পঙ্গু করতে পারেনি। ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখেন, তোমার মতো একটা শয়তান তার কতটুকু ক্ষতি করতে পারে? আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। এই শয়তানটার হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। শুধু তোমার নয়, তোমার মতো অসংখ্য মা বোনদের নারীত্বকে খুন করে স্বাভাবিক এই শয়তান স্বাভাবিক জীবন থেকে অন্ধকারে টেনে নামিয়েছে। কিন্তু আমি জীবিত থাকতে আর একজন নারীর নারীত্বকে আমি কলঙ্কিত হতে দেব না। কঙ্কন তুই?
হ্যাঁ, তুমি অনেক পাপ করেছো শয়তান। তাই তোমার লোভ লালসার ক্ষুধা মেটাতে তুমি আমার উপর বহু নির্যাতন করেছো, বহু নারীর চোখের জল দিয়ে সৃষ্টি করেছো এই ফুর্তির ফোয়ারা, বহু নারীর সম্ভ্রম বলি দিয়ে তুমি সাজিয়েছো তোমার মর্যাদার আসর। তাই তোমার মতো শয়তানকে আমি খুন করে নিজেকে খুশি মনে আমি আয়নার হাতে সঁপে দেবো। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি কি করলে শয়তান? না 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 না, ওকে আপনারা মারবেন না, ওকে আপনারা মারবেন না। তুই ওই ওর উপরে তোর এত দরদ উঠলে উঠছে কেন? আমি দাদা, তোর সাহস স্পর্ধা দেখে আমি ভীষণ মুগ্ধ হয়েছি ভাই। তাই আমি তোকে পুরস্কার স্বরূপ তোর রিভলভারের তাজা বুলেট দিই। মৃত্যুর জন্য আমার এতটুকু দুঃখ নেই দাদা, শুধু আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, এই ভদ্র মহিলাকে তুমি সসম্মানে মুক্তি দাও। দেব, তবে তোর মৃত্যুর পর ওকে কিভাবে আমি মুক্তি দেব সেটা তুই স্বর্গ থেকে চেয়ে চেয়ে দেখবি। দাদা, এখান থেকে পালিয়ে গিয়ে খুব বাঁচা বেঁচে গিয়েছিলি, তাই তোর নিয়তি আবার আমার কাছে তোকে টেনে নিয়ে এসেছে। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কে গুলি করলো? একই রমজান? রমজান নয়, মিস্টার লাইড়ে, আমি সিবিআই ইন্সপেক্টর তন্ময় দত্ত। আপনার বেআইনি কাজে তদন্ত করতে আমি রমজান সেজেছিলাম। ও মাই গড! শুধু তাই নয় মিস্টার গাঙ্গুলি, আপনার হাত থেকে কঙ্কন বাবুকে বাঁচাতে আমি বিষাক্ত ইঞ্জেকশনের পরিবর্তে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখতাম। আপনি ঠিক সময়ে না এসে বলে এই শয়তানটা হয়তো আমাকে খুন করে এই ভদ্র মহিলার ওকে আপনি অ্যারেস্ট করুন স্যার, ওকে আপনি অ্যারেস্ট করুন। আমাকে রক্ষা করুন স্যার, আমাকে রক্ষা করুন, ওই শয়তানটার হাত থেকে আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আই এম সরি মিস্টার দত্ত, যা বলবার আপনি আদালতেই বলবেন, তাই আমি তোমাকে অ্যারেস্ট করলাম। ওকে মিস্টার দত্ত, তবে একটা কথা মনে রাখবে, কোন আদালতই কিন্তু আমায় সাজা দিতে পারবে না। তাই তোমাদের আদালত যেদিন আমায় মুক্তি দেবে সেদিনই হবে তোমার সঙ্গে আমার শেষ। তুমি কি করলে বল? আমি ঠিকই করেছি, আমার নিজের ইজ্জত হরণকারীকে আমি নিজের হাতে কুপিয়ে কুপিয়ে খুন করেছি। এবার আপনি আমায় অ্যারেস্ট করুন স্যার। কি চাপা তুই? দিদি, তুই এখানে, তোকে নিশ্চয়ই শয়তানটা এখানে তুলে এনেছে। হ্যাঁ, ওই শয়তানটাই আমাকে এখানে তুলে নিয়ে এসেছে। আর ওই ভাই না থাকলে ওই শয়তানটা হয়তো এতক্ষণে আমাকে। না দিদি না, তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি যখন এখানে এসে গেছি ওই শয়তানকে আমি একেবারে শেষ করে দিয়েছি। আয় দিদি আয়, তুই আমার কাছে চলে আয়। আমি আর বাঁচতে দেব না রে দিদি। চাপা চাপা, আমার যে যাওয়ার ডাক এসেছে রে, আমার যে যাওয়ার ডাক এসেছে। আমি সব শুনেছি দিদি, আমি আমার স্বামীর মুখ থেকে সব শুনেছি। দিদি সাইতে সব আমার বকুলের কি হয়েছে? আমার বকুলের কি হয়েছে? ওগো ওগো, তোমরা এসেছো, আমার যে যাওয়ার ডাক এসেছে। তাই তো বিদায় বেলায় আমি এমনই হতভাগিনী, আমি তোমাদের সেবা করে যেতে পারলাম না। ওগো ওগো, তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। ওরে বিউটি, তোর হাতটা দেখে। ওগো, আমি আমার
বিউটি বোনকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, আর তুমি তুমি আমার মতনই ওকে ভালোবেসো। আর এই হতভাগিনী বকুলের স্মৃতি চিরদিনের মতো মন থেকে মুছে ফেলো। আর কোনোদিন যেন ব্যঙ্গ করে বলো না শহর থেকে বউ